আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি রিপোর্ট নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। ঠিক একটি রিপোর্ট নিয়ে নয়, রিপোর্টের অংশবিশেষ নিয়ে মূলত আলোচনা। সেই অংশবিশেষে একটি অডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে, যেটি শেখ হাসিনার টেলিফোন সংলাপের অংশবিশেষ, যেখানে শেখ হাসিনা গত বছরের ছাত্রদের আন্দোলন বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, এমনটি দাবি করা হচ্ছে সেই অডিও ক্লিপটিতে। মূলত এই অংশটুকু নিয়ে যত আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই অংশটুকু নিয়ে ঠিক যতটা ভূমিধস আলোচনা হবার কথা, মানে একেবারে টর্নেডোর মতো, সুনামির মতো যে আলোচনা সমালোচনা হবার কথা, তেমনটা কিন্তু চোখে পড়েনি। বরং এটি নিয়ে কোন সময়কার, এটি আসল নকল, এরকম একটি বিতর্কের মধ্যে বলা যায় আওয়ামী লীগ সমর্থকরা অনেকটা সংঘবদ্ধভাবে এর বিপরীতে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে মোটামুটি সোশ্যাল মিডিয়াকে একেবারে অনেকটা দখল করে রেখেছেন বলা যায়। তবে এই যে বক্তব্য বিবিসির নিউজে যেটিকে বলা হয়েছে জুলাইয়ের আন্দোলনের সময়কার নির্দেশনা, আবার আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সেটির কাউন্টার দিতে গিয়ে তারা এটিকে বলছেন যে তারও আগের হোলি আর্টিজানে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময়কার নির্দেশনা এটি। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যুক্তিটি উপস্থাপন করছেন যে এটি হোলি আর্টিজানে জঙ্গি হামলার সময়কার প্রধানমন্ত্রীর নির্দেশনা, এই বক্তব্য কিংবা এই যুক্তির মধ্য দিয়ে তারা কিন্তু আসলে স্বীকার করে নিচ্ছেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। পার্থক্য শুধুমাত্র প্রেক্ষিত, যে কি কনটেক্সটে নির্দেশনাটি দেওয়া হয়েছিল, কোন সময়ে দেওয়া হয়েছিল। কনটেক্সট এবং সময় যেটি হোক না কেন, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো আইনের শাসন পরিপূর্ণভাবে অনুসরণ করা হয় এমন যে কোনো রাষ্ট্রে সরকার প্রধান যদি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন এবং সেটি প্রমাণিত হয়, তার জন্য তাকে জবাবদিহি করতে হয় এবং মোটামুটিভাবে জবাবদিহির মুখোমুখি হতে হয়, হোক সেটি জঙ্গি, কারণ জঙ্গি দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী আছে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিষয়টিকে নিয়ে এটার কাউন্টার করতে গিয়ে তারা যে খুব বেশি হোমওয়ার্ক করে শুরু করেছেন বা খুব প্রাজ্ঞ বিবেচনা করে কাজ করেছেন সেটি মনে হয়নি। যাই হোক, সেটি অন্য আলোচনা। আমি এই অডিও ক্লিপটি সত্য মিথ্যা, ঠিক করেছে ব্যাঠিক করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমার আলোচনার জায়গাটি অন্য। আমার প্রশ্ন হচ্ছে, এই অডিও ক্লিপটি বিবিসির রিপোর্টে কেন সংযোজিত হলো? আমরা দেখলাম যে যেই আদালতে মানবাধিকার বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেই আদালতের যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল, তিনি বলেছেন যে এটি তদন্ত কর্মকর্তারা এই অডিও ক্লিপটি আবিষ্কার করেছেন, বিবিসি এটি আবিষ্কার করেনি। যদিও বিবিসি তাদের সংবাদটিকে তারা দাবি করেছে যে এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন, কিন্তু আদালতের প্রসিকিউটর, যিনি শেখ হাসিনার বিচার হচ্ছে যে আদালতে, যিনি সরকারি পক্ষের প্রধান কৌশলী, তিনি দাবি করছেন যে এটি তদন্ত কর্মকর্তারা এই অডিও ক্লিপটি প্রকাশ করেছেন। আবার আমরা দেখেছি, এবং তিনি এটিও বলেছেন যে এটি শেষ নয়, এটি হচ্ছে ট্রেলার মাত্র, অর্থাৎ এটি একেবারে মুখবন্ধ মাত্র, কাহিনী আরও আসছে পিছনে। তার মানে এটি বোঝা যায় যে তাদের হাতে বা তাদের পরিকল্পনায় এই ধরনের আরও কিছু বিষয় সামনে নিয়ে আসার কিংবা প্রকাশ করার পরিকল্পনা তাদের আছে। তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমান, তিনিও কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন যে অডিও চলে এসেছে, সামনে ভিডিও আসছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরো রাষ্ট্র, পুরো সরকার এই ধরনের আরও কিছু কাজ করার জন্য তারা তৈরি হয়ে আছে। রাষ্ট্র যেহেতু বিচার করছে, নিশ্চয়ই তারা তাদের মতো করে বিচারে তাদের পক্ষে তারা তথ্যপত্র সংগ্রহ করবে, তারা সেই সব আদালতে সাবমিট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তদন্ত কাজের জন্যে তদন্ত কর্মকর্তা যে অডিও ক্লিপটি আবিষ্কার করেছেন বলে চিফ প্রসিকিউটর বলছেন, সেটি আদালতে উপস্থাপিত হবার আগেই একটি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে কিভাবে গেল?
সেটি কি তদন্ত কর্মকর্তা নিজে মিডিয়ার হাতে তুলে দিয়েছেন? সেটিকে সরকার মিডিয়ার হাতে তুলে দিয়েছে? যদি তুলে দিয়ে থাকে সেখানে কিন্তু একটি প্রশ্ন আসে যে এই মামলায় সাক্ষ্য হিসাবে গৃহীত হবে কিনা, বা সাক্ষ্য হিসাবে গৃহীত হলেও শেষ পর্যন্ত আদালত এটিকে এভিডেন্স হিসাবে গ্রহণ করবে কিনা, বিচার প্রক্রিয়ায় এটি ব্যবহৃত হবে কিনা, সেটা নিশ্চিত হবার আগে এটিকে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এক ধরনের বিচারকে প্রভাবিত করার চেষ্টা, কিংবা অভিযুক্তকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা, এইভাবে বিবেচিত হতে পারে। আমি যতটুকু জানি, আন্তর্জাতিক বহির্বিশ্বের কোনো আদালতেই সাধারণভাবে কোনো ধরনের অডিও ক্লিপ, টেলিফোন কনভারসেশনের ট্রান্সক্রিপ্ট এভিডেন্স হিসাবে গ্রহণ করা হয় না। আপনাদের নিশ্চয়ই পদ্মা সেতু ষড়যন্ত্র মামলার কথা মনে আছে, যেটি কানাডার আদালতে নিষ্পত্তি হয়েছিল। সেখানেও কিন্তু বিশ্বব্যাংকের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছিল, সেই অভিযোগের এভিডেন্স হিসাবে টেলিফোন সংলাপের ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দেওয়া হয়েছিল। কানাডার আদালত সেই টেলিফোন সংলাপের যে ট্রান্সক্রিপ্ট সেটি গ্রহণ করেনি, কারণ যে সেই টেলিফোন সংলাপের ট্রান্সক্রিপ্টটি আদালতের আগের অনুমোদন নিয়ে সেটি সংগ্রহ করা হয়নি। ফলে সেটিকে প্রাইভেসির ভায়োলেশন হিসাবে আদালত দেখেছিল এবং সেটিকে নাকচ করে দিয়েছিল। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনাটি যদিও বিবিসি বলছে যে তারা ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে, কিন্তু আদালতের নিজস্ব প্রক্রিয়ায় নিশ্চিত হবার ব্যাপার আছে যে এটি তারা গ্রহণ করবেন কিনা, তারা কনভিন্স কিনা যে এটি শেখ হাসিনার বক্তব্য বা এটি আসলেই সঠিক অডিও ক্লিপ। ফলে তার আগে এই যে প্রচারণাটি, সেই প্রচারণাটি নানা রকম প্রশ্নের জন্ম দেবে, বিচার প্রক্রিয়াটাকেও প্রশ্নের মুখোমুখি করবে। এমনিতেই এই আদালত নিয়ে নানা রকম প্রশ্ন আছে, কারণ আদালতের প্রায় অধিকাংশ যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যুদ্ধ অপরাধীদের বিচারে যুদ্ধ অপরাধীদের পক্ষে তারা ছিলেন। একটি বিশেষ রাজনৈতিক দলের জামাতে ইসলামের সমর্থনপুষ্ট, এমনকি যে জামাতের হয়ে কাজ করা একজন বিদেশি আইনজীবীকেও এখানে এসে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক হিসাবে। ফলে পুরো আদালত, বিচারের জন্য যে আদালতটি তৈরি করা হয়েছে সেটি জামাতে ইসলামী, জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা এরকম একটি বিষয় মোটামুটিভাবে প্রতিষ্ঠিত। ফলে এই বিচারটি যে পক্ষপাত দুষ্ট হবে সেটি সাধারণ মানুষও মনে করেন। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই আদালতে চিফ প্রসিকিউটর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, সেগুলো নিয়ে হাস্যরসের তৈরি হয়েছে, নানা রকম সমালোচনা হয়েছে, মানুষ সেগুলোকে গ্রহণ করেনি। আমরা দেখেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা রকম অপরাধ অপকর্মের ফিরিস্তি স্থানীয় পত্রপত্রিকায় ছাপা হয়েছে। কখনো তদন্ত কর্মকর্তার বরাতে, কখনো কোনো মন্ত্রী, কোনো নেতার তাদেরকে রিমান্ডে নেওয়ার সময় তারা বলেছেন এরকম তাদের জবানিতে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে সেগুলো আসলে মানুষ বিশ্বাস করেনি, সেগুলোকে এক ধরনের প্রতিশোধমূলক কল্পকাহিনী হিসাবে উড়িয়ে দিয়েছে। ফলে স্থানীয় মিডিয়াতে, যে লোকাল বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনা, আওয়ামী লীগ, তার নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে এখন দুর্নীতি বলি কিংবা অপকর্মের যাই বলি না কেন, সেই সব রিপোর্ট সেখানে ছাপানো বা প্রকাশের পর মানুষ আর সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না, সেগুলোকে তেমন একটা আমলে নেয় না। সেই কারণেই কি এবার এটিকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে আনা হয়েছে, কারণ তারাও জানে যে এটি আসলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। ফলে তার আগেই মিডিয়ার মাধ্যমে এক ধরনের একটা মিডিয়া ট্রায়াল কিংবা সোশ্যাল ট্রায়াল, কিংবা যেটাকে বলা হয় যে এক ধরনের এটাকে তাদেরকে ভিন্নভাবে এক ধরনের একটি অবমূল্যায়িত করার একটা প্রচেষ্টা হিসাবে এই কাজটি করা হয়েছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু অনেকেই করতে পারেন। ফলে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তদন্ত প্রক্রিয়া, তদন্ত কর্মকর্তারা তদন্তের স্বার্থে এই বিষয়গুলো তারা সংগ্রহ করেছেন এবং তারা এগুলোকে বিচারে এভিডেন্স হিসাবে উপস্থাপন করতে চান, সেই কারণে এটি আদালতেই উপস্থাপন করা বেটার ছিল। এবং এই ধরনের চাঞ্চল্যকর বা স্পর্শকাতর মামলায় আন্তর্জাতিক আদালতে, বিশ্বের বিভিন্ন দেশে, কানাডাতে অহরহ হয়, আদালতে দেখা যায় যে বিচার প্রক্রিয়ার সময় এক ধরনের একটা পাবলিকেশন ব্যান দেওয়া হয়, যে আদালতে এই যুক্তি তর্ক শুনানি পর্যায়ে যেই সব এভিডেন্স ডকুমেন্ট উপস্থাপন করা হবে সেগুলো নিয়ে কোনো রিপোর্ট করা যাবে না। এই কারণে যে শেষ পর্যন্ত আদালত
তার কোনগুলো গ্রহণ করবে, কোনগুলোকে বাতিল করে দেবে সেটা তো এত আগেভাগে নিশ্চিত না। ফলে যেই ডকুমেন্টগুলো আদৌ গৃহীত হবে কি হবে না, গৃহীত হবার আগেই সেগুলোকে পাবলিক স্পেয়ারে ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে ন্যায় বিচারের পথকে রুদ্ধ করা, এবং যিনি অপরাধী যতক্ষণ পর্যন্ত না তিনি দোষী সাব্যস্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ। এটি হচ্ছে ন্যায় বিচারের একটা মূল মন্ত্র, এবং তার অধিকার থাকে যে তার আত্মসম্মান এবং তার জাস্টিস পাওয়ার একটা রাইট থাকে। ফলে এই যে জাস্টিস পাওয়ার যে রাইট, সেই রাইটটাকে ব্যাহত করে যে আনফাউন্ডেড, আদালত কর্তৃক গৃহীত নয় এমন তথ্যপত্র আগেই পাবলিক স্ফেয়ারে ছড়িয়ে দেওয়াটা, সেই কারণে ইন্টারন্যাশনাল কোর্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাবলিক এই ধরনের সেন্সিটিভ মামলার অনেক ডকুমেন্টগুলো বা হিয়ারিংগুলো তারা পাবলিকেশন ব্যান দিয়ে রাখে, যাতে পত্রপত্রিকায় এত ডিটেলস না আসে। বাংলাদেশে অবশ্য সেই সব বিষয়গুলো হয় না, বরং বাংলাদেশে যাই থাকুক না থাকুক, মানে যখন যারা ক্ষমতায় থাকে তারা তার প্রতিপক্ষকে হেয় করার জন্যে আরও বেশি বেশি করে মিডিয়াকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে নানা ধরনের রিপোর্ট পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করে। এখন এই যে বিষয়টি, আবার আমি যদি অডিও ক্লিপের এই জায়গাটায় আসি, সেই জায়গাটা হচ্ছে তদন্ত কর্মকর্তা বলি কিংবা সরকারের পক্ষ থেকে বলি, এটি তারা কেন মিডিয়াতে নিলেন সেই প্রশ্নটা যেমন থাকে, একই সঙ্গে বিবিসির মতো একটি আন্তর্জাতিক মিডিয়া কোন বিবেচনায় একটি বিচারাধীন একটি বিষয় আদালত, মানে একটি মামলার এভিডেন্স হওয়ার যে বিষয় সেটিকে তারা সংবাদ হিসাবে প্রকাশ করেছেন, সেটির বিচার বিশ্লেষণ অবশ্য তাদের ব্যাপার, নিশ্চয়ই তারা তাদের মতো করে মনে করেছেন। কিন্তু একেবারেই আমাদের মতো যারা সাধারণ মানুষ, সাধারণভাবে যারা আইনকে দেখার চেষ্টা করি, ন্যায় বিচারের ধারণাগুলোকে আমরা যেভাবে দেখি, সেই জায়গায় বা বিশ্বের অন্যান্য দেশের মামলা মোকদ্দমা দেখার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা প্রসিকিউটর কিংবা তদন্ত কর্মকর্তারা বা সরকার, তাদের একটা ধারণা হয়েছে যে তারা যে অভিযোগগুলো এনেছেন সেই অভিযোগগুলো আসলে আদালতে তারা শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবেন না, এবং প্রমাণ করতে পারবেন না বলে তারা পর্যাপ্ত ডকুমেন্ট পাচ্ছেন না বলে তারা একরকম মিডিয়ার মাধ্যমে একটা পাবলিক হিউমিলিয়েশনের মাধ্যমে এক ধরনের একটা শাস্তি দেওয়ার বা এক ধরনের একটা বিচার করার চেষ্টা করছেন। আমার এই ধারণাটি ভুল হলে আমি খুশি হব, কিন্তু এখন পর্যন্ত পাবলিক প্রসিকিউটর কিংবা পুরো আদালত প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হচ্ছে তাতে এই ধারণাটি বেশি ভিত্তি পাচ্ছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের।